আমি একজন ড্রাইভার। আমি আমেরিকার একটি লজিস্টিক কোম্পানিতে ড্রাইভিং করি। আশা করি ভালো আছেন। আমি আপনার অনেক ঘটনা শুনেছি, বিশেষ করে ট্রাক ড্রাইভারদের ঘটনাগুলো আমার সবচেয়ে বেশি প্রিয়, কারণ আমিও ড্রাইভার। আমাদের কোম্পানিতে প্রতিটি ড্রাইভারকে একটি ট্যাবলেট দেওয়া হয়। সেখানে তার পরবর্তী শিডিউল, রুট ম্যাপ সব কিছু দেখা যায়। মানে পুরো কাজটাই ওই ট্যাবলেটের ওপর নির্ভরশীল। ড্যাশবোর্ডে সেটি রাখা থাকে আর রুটিনের সব কিছু সেখানেই দেখা যায়। এখানে আসার পর আমার এক গার্লফ্রেন্ড হয়েছিল, যাকে আমি খুব ভালোবাসতাম। পরে তাকেই আমি বিয়ে করি। বিয়ের পর প্রায় 2 থেকে 3 বছর আমাদের কোনো সন্তান হয়নি। এজন্য আমার স্ত্রী বাসায় একা একা ফিল করত, কারণ আমার অনেক সময় পুরো সপ্তাহেরও সফরে বের হতে হতো। তাই আমার স্ত্রীও আমার সঙ্গে ট্রাকে যাওয়া শুরু করলো। এখানকার ট্রাকগুলো আসলে ছোট্ট একটা বাড়ির মতো। রান্নার জন্য কিচেন আছে, ঘুমানোর জন্য আলাদা জায়গা আছে, একেবারে মিনি ক্যাম্পেনিং ভ্যান বলা যায়। তাই আমার স্ত্রীও সবসময় আমার সঙ্গে থাকতো। আমি আমার জবটা বেশ উপভোগ করছিলাম। এর আগে আমি অনেক ধরনের জায়গায় ট্রাক চালিয়েছি, যেমন বরফে ঢাকা, ফাঁকা প্রান্তর, নির্জন এলাকা, রাতের অন্ধকার রাস্তা যেখানে আশেপাশে কোনো মানুষই থাকে না। কিন্তু এরকম এক যাত্রায় আমি আর আমার স্ত্রী এমন এক ঘটনার মুখোমুখি হয়েছিলাম যা ভীষণ ভয়ঙ্কর। 15 বছর হয়ে গেছে আমার ট্রাক চালানোর। সেদিন আমি কানসাস থেকে ডালাস যাচ্ছিলাম। ন্যাশনাল হুইলের কাছে একটা রেস্ট হাউস আছে, যা পাহাড়ের মাঝখানে অবস্থিত। টানা 9 ঘন্টা ট্রাক চালানোর পর আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি সেই রেস্ট এরিয়ায় ট্রাক থামালাম। সেখানে কেবল 2-3টা ট্রাক দাঁড়িয়ে ছিল। আমি ট্রাকটি সেই রেস্ট এরিয়ায় পার্ক করলাম। এখন রাত হয়ে গিয়েছিল। রেস্ট এরিয়াটা ভীষণ নির্জন লাগছিল। এর আগে কখনো কাকতালীয়ভাবে এই রেস্ট এরিয়াতে থামতে হয়নি। আর সেই রাতও ছিল খুব ঠান্ডা, তুষারপাত হচ্ছিল। আমি ট্রাক পার্কিংয়ে দাঁড় করালাম, ইঞ্জিন বন্ধ করে দিলাম। তারপর কিছু খাবার আনার জন্য সামনের ছোট্ট রেস্টুরেন্টে গেলাম। যাওয়ার আগে আমার স্ত্রীকে, যে ঘুমাচ্ছিল, জাগিয়ে দিলাম আর বললাম আমি কিছু খাবার নিয়ে আসছি। যদিও আমাদের কাছে খাবার সব কিছুই ছিল, তবে সেগুলো সব প্যাক করা। মাঝে মাঝে আমরা কোনো রেস্টুরেন্ট থেকে কিছু নিয়ে নিতাম। কিন্তু জায়গাটা অদ্ভুত রকমের ফাঁকা ছিল। আমি ভেতরে ঢুকতেই দেখলাম এক বৃদ্ধ লোক একা একটি টেবিলে বসে অদ্ভুত রকমের খাবার খাচ্ছে। খাবারটা এমন ছিল, দেখতে গিয়ে বোঝা যাচ্ছিল একেবারেই স্বাদহীন। আর সেখানে একজন মহিলা ছিলেন, যিনি অর্ডার নিচ্ছিলেন। পুরো রেস্টুরেন্টে আর কেউ ছিল না। আমি তাকে খাবারের কথা বললাম। তিনি আমাকে বললেন 10 মিনিটে রেডি হয়ে যাবে। আমি বাইরে যেতে চাইলাম না, কারণ তুষারপাত আরও তীব্র হয়ে উঠেছিল। তাই বসে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। তবে আমার স্ত্রীর কথা মনে পড়ল। ভাবলাম ট্রাকে গিয়ে বসি আর ওদের বলে যাই খাবার তৈরি হলে জানিয়ে দেবে। আমি রিসেপশনে গিয়ে বললাম। তখন তারা বলল আপনি 2 মিনিট অপেক্ষা করুন, খাবার রেডি। তাই আবার বসে গেলাম। কিছুক্ষণ পর খাবার আমাকে দিয়ে দিল। আমি খাবার নিয়ে ট্রাকে ফিরে এলাম। দরজা খোলার সময় দূরে কিছু চোখে পড়ল। আসলে এই পার্কিংয়ের শেষে অনেক দূরে কিছু লাইট ছিল, যেগুলো স্ট্রিট লাইটের মতো। পার্কিংয়ের একেবারে শেষ প্রান্তে, যেখানে জঙ্গল শুরু হচ্ছিল, সেই লাইটের নিচে আমি এক লোককে দেখলাম। তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কারণ আমি আর সে বেশ দূরে ছিলাম। কিন্তু এতটুকু বুঝলাম, সে আমার দিকেই তাকিয়ে আছে। এরপর হঠাৎ লোকটা জঙ্গলের দিকে যায়নি, বরং সে হাওয়া হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল। আমার শরীর কেঁপে উঠল, মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দ্রুত কেবিনে উঠে দরজা লক করে দিলাম। স্ত্রীকে জাগালাম। আমরা একসাথে বসে খাবার খেলাম। খাওয়া শেষে কফি খাওয়ার ইচ্ছা হলো, তাই কফি তৈরি করলাম। দুইজনে কফি খেলাম। কিন্তু আবার মনে পড়ল সেই লোকটার কথা। কেবিনের জানালার পাশে থাকা
পর্দাটা আমি সামান্য সরালাম আর বাইরে তাকালাম। দৃশ্যটা ভীষণ ভয়ঙ্কর লাগছিল। হালকা তুষারপাত হচ্ছিল, কিন্তু সেই বরফের ওপর আমাদের ট্রাকের ঠিক বাইরে টাটকা জুতোর ছাপ দেখা যাচ্ছিল, যেন কেউ এক্ষুনি হেঁটে গেল এখান থেকে। আমি ডান দিকের দরজার পর্দাটাও সরালাম, সেখান থেকেও বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তুমি একবার পর্দাটা সরিয়ে দেখো ট্রাকের শেষ পর্যন্ত কিছু দেখা যায় কি না। ট্রাকের সব দরজা লক ছিল, তবুও মনে হচ্ছিল কেউ একজন আমাদের ট্রাকের খুব কাছাকাছি ছিল। ঠিক এইমাত্র, কারণ তাজা জুতোর ছাপ ছিল। আমার স্ত্রী, যে তখন ঘুম থেকে সদ্য উঠেছে, সেও কিছুটা টেনশনে চলে গেল। তবে আমরা দুইজনই হিম্মত রাখলাম। তখন সে আমাকে বলল, ট্রাকের ক্যামেরা অন করো। আমি ড্যাশবোর্ডের এলসিডি অন করলাম, যেখানে চারপাশের আর ব্যাক সাইডের ক্যামেরাগুলো দেখা যেত, কিন্তু সেখানে কালো অন্ধকার, সামান্য আলো, আর তার মধ্যে হালকা তুষারপাত ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। তারপর স্ত্রী বলল, একটু রিওয়াইন্ড করে দেখো। পায়ের ছাপ যেহেতু ছিল, আশেপাশে নিশ্চিত কেউ এসেছিল। আমি তখন ক্যামেরার রেকর্ডিং 10 থেকে 15 মিনিট পিছনে ঘুরিয়ে দেখলাম। সেখানে দেখা গেল আমি যখন ট্রাক থেকে নেমে রেস্টুরেন্টে যাচ্ছিলাম, তার কিছু পরে একজন অদ্ভুত লোক ট্রাকের কাছে এসেছিল। সে ড্রাইভারের সাইডের দরজার ফুটরেস্টে দাঁড়িয়ে ক্যাবিনের ভেতরে উকি মারছিল। মনে হচ্ছিল আমার স্ত্রীকে ঘুমাতে দেখছে। তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু তার ভঙ্গিটা ছিল খুব অস্বাভাবিক। সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে উকি মারল। তারপর রেকর্ডিংয়ে দেখা গেল আমি যখন রেস্টুরেন্ট থেকে ট্রাকের দিকে ফিরছিলাম, সে দ্রুত দৌড়ে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল যেখান থেকে আমি তাকে লাইভ দেখেছিলাম, ট্রাকের অনেক দূরে এক ল্যাম্পপোস্টের নিচে। আর সেখান থেকে সে আমাকে ঘুরে ঘুরে দেখছিল। এটা দেখে আমি সত্যি ভয় পেয়ে গেলাম। আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম, কিন্তু সমস্যা ছিল টানা 9 ঘন্টার বেশি আমি ট্রাক চালাতে পারবো না। সিস্টেমের নিয়ম ছিল এর বেশি চালালে আমার লাইসেন্স বাতিল হতে পারে অথবা বড় শাস্তি পেতে পারি। তাই রাতে ট্রাক চালিয়ে বের হওয়া সম্ভব ছিল না। বিকল্প ছিল পুলিশকে কল করা, কিন্তু ভীষণ ক্লান্তির কারণে সেটাও করিনি। আমি ভাবলাম যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পুলিশকে জানাবো। জীবনে মাঝে মাঝে কিছু ঘটনা আগেভাগে সতর্ক করে দেয়, কিন্তু মানুষ যদি না বোঝে তা পরবর্তীতে বড় কোনো দুর্ঘটনায় রূপ নিতে পারে। আমার কাছে সেটি ছিল এক সতর্ক সংকেত। তবুও আমি উপেক্ষা করে দিলাম। ভীষণ ক্লান্তিতে অবশেষে আমরা বিশ্রামের সিদ্ধান্ত নিলাম। কফি খাওয়ার পর আমি পেছনের স্লিপিং ব্যাগে শুয়ে পড়লাম। স্ত্রী ফোন ব্যবহার করছিল আর ক্যামেরাগুলো অন অবস্থায় এলসিডিতে দেখাচ্ছিল। আমি স্ত্রীকে বললাম, তুমি চাইলে ঘুমিয়ে পড়ো, আমি সিকিউরিটি অ্যালার্ম অন করে রেখেছি। যদি কেউ ট্রাকের কাছে আসে অ্যালার্ম বেজে উঠবে। সময় কেটে যাচ্ছিল, আমার চোখ লেগে গেল। প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমালাম। হঠাৎ স্ত্রী আমাকে নাড়া দিয়ে জাগালো। সে বলল, আমাকে ওয়াশরুমে যেতে হবে, তুমি আমার সাথে চলো। আমি সাহস করলাম, উঠে পড়লাম। আগে আমি এলসিডিতে ক্যামেরাগুলো ভালো করে দেখলাম, সামনে চারপাশ সব চেক করলাম। সব কিছু শান্ত মনে হলো। তারপর আমরা ট্রাক থেকে নেমে গেলাম। আমরা সেই রেস্ট হাউসের দিকে হাঁটতে লাগলাম। ভেতরে গিয়ে দেখি যেখানে আগেও কিছু লোক বসেছিল তারা হয়তো ঘুমাতে চলে গেছে। পুরো রেস্ট হাউস ফাঁকা হয়ে গেছে। আমার স্ত্রী রেস্ট হাউসের পেছনের ওয়াশরুমে চলে গেল। আমি ভেতরে দাঁড়িয়ে রিসেপশনের যে বেলটা ছিল সেটা বাজালাম। তখন সেই একই মহিলা এলো, বলল, জি স্যার। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সরি, আপনার টাইম নিলাম, ডিস্টার্ব করলাম। আসলে আমি যখন খাবার নিয়ে ট্রাকের দিকে যাচ্ছিলাম তখন এক অদ্ভুত মানুষকে দেখেছি। সে দূরে জঙ্গলের ধারে দাঁড়িয়ে আমাকে দেখছিল। পরে আমি ট্রাকের ক্যামেরা অন করলে সেখানেও তাকে দেখেছি। এই শুনে মহিলা বলল, জি স্যার, অনেক ট্রাক ড্রাইভার এরকম অভিযোগ করেছেন। কেউ তাদের ট্রাকের চারপাশে ঘুরতে দেখেছেন, কেউ দেখেছেন খাবার বা জিনিস চুরি করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত
কোনো বড় বিপদ হয়নি। সম্ভবত কোনো গৃহহীন লোক হবে, খাবারের খোঁজে ঘোরাঘুরি করে। আমারও মনে হলো হয়তো কোনো গরিব বা ভবঘুরে মানুষ হবে। কিন্তু তারপর হঠাৎ পেছন থেকে ওয়াশরুমের দিক থেকে এক তীব্র চিৎকার শোনা গেল। আমি দৌড়ে গেলাম, দেখি আমার স্ত্রী ওয়াশরুমের পাশে মাটিতে বসে কাঁদছে আর ভয়ে কাঁপছে। আমি তাকে উঠিয়ে ভেতরে রেস্টুরেন্টে নিয়ে এলাম। জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে ভয়ে কাঁপা গলায় বলল, আমি ওয়াশরুমে ছিলাম, হঠাৎ জানালার ওপরে কেউ আমাকে দেখছিল। কালো পোশাক পরা, কালো হুডি মাথায়, দেখতে মানুষের মতো লাগছিল, কিন্তু ওটা মানুষ ছিল না, অন্য কিছু ছিল। আমি তাকে দেখেই ভয়ে চিৎকার করে ফেলি। আমি তাকে শান্ত করলাম, তারপর ট্রাকে নিয়ে গেলাম। ওর অবস্থা একটু ভালো হলে আমি সিদ্ধান্ত নিলাম আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। আমি যেহেতু আগেই কিছুটা ঘুমিয়ে নিয়েছিলাম, তাই ট্রাক চালিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম। ঠিক করলাম কাছাকাছি কোনো নিরাপদ রেস্ট হাউসে গিয়ে রাতের বাকি সময় কাটাবো। আজও জানি না সেই কালো হুডি পরা ছায়ামূর্তিটা আসলে মানুষ ছিল না অন্য কিছু। তবে একটা ব্যাপার নিশ্চিত, আমার মতো আরও অনেকেই তাকে দেখেছে। এরপর থেকে আমি যতবারই ওই জায়গা দিয়ে গেছি কখনো আর সেই রেস্ট এরিয়ায় থামিনি, কারণ সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। তো এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনি এটা আপনার চ্যানেলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। চলুন এবার আরেকটা ঘটনার দিকে যাই। লিসেনার্স, ঘটনা যাওয়ার আগে একটা কথা বলি, যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন। এটি আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো আসি পরের ঘটনায়। আমি হিমাচল প্রদেশের S505 রোডে ট্রাক চালাচ্ছিলাম। সেটা রাতের সময় ছিল। চালাতে চালাতে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম। এটা ছিল মেইন হাইওয়ে। আমি ভাবলাম কিছুক্ষণ বিরতি নেই। হাইওয়ে থেকে একটি পথ, আমি বাঁ দিকে মোড় নিলাম। ভেবেছিলাম হয়তো কাছাকাছি কোনো জনবসতি থাকবে, কিংবা অন্তত এমন কোনো জায়গা যেখানে ট্রাক থামিয়ে কিছুটা বিশ্রাম নিতে পারবো। কারণ নির্জন হাইওয়েতে গভীর রাতে দাঁড়িয়ে থাকা মোটেই নিরাপদ নয়। আমি হাইওয়ে থেকে ঘুরে একটি সাধারণ সড়কে ঢুকলাম। রাস্তার দুই পাশে শুধু ক্ষেত আর গাছপালা, আর সেই রাস্তা যেন চলতেই থাকলো। বহুদূর পর্যন্ত কোনো বসতি চোখে পড়ল না। অবশেষে আমি ব্রেক চাপলাম, ট্রাক থামালাম এবং নিচে নেমে একটা সিগারেট ধরালাম। ধোয়ার কষ টেনে চারপাশ লক্ষ্য করছিলাম। আপনি বিশ্বাস করবেন না, এত ভয়ানক নিস্তব্ধতা ছিল যে বর্ণনা করা কঠিন। আর এত অন্ধকার যে আমার ট্রাকের হেডলাইটে যতটুকু এলাকা আলোকিত হচ্ছিল শুধু সেটুকুই দেখা যাচ্ছিল। তার বাইরে ঘন অন্ধকার। আমি সিগারেটের টান নিচ্ছিলাম, তখন হঠাৎ হালকা একটা সরসর শব্দ আর খুব মৃদু খিলখিল হাসি শুনতে পেলাম। মনে হলো যেন কোনো ছোট মেয়ের হাসি। নিজেকে শান্ত রাখলাম এবং কান পেতে মনোযোগ দিয়ে আবার শুনতে চেষ্টা করলাম। এবার শব্দটা আরও স্পষ্টভাবে শোনা গেল, আরও কাছে থেকে, অথচ চারদিকে কেউ ছিল না। আমি চারপাশে তাকালাম, কোথাও কোনো মানুষ নেই, কেবল খালি ক্ষেত আর গাছপালা। তারপরে সেই হাসির শব্দ যেন আমার কানে বাজছিল। ঠিক তখনই একটি নরম মিষ্টি কণ্ঠে কেউ বলল, হ্যালো আঙ্কেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতর ধকধক শুরু হলো, ভয় লাগতে শুরু করলো। এত রাতে এত নির্জন জায়গায় যেখানে দূর দূরান্তে কাউকে দেখা যায় না, ওখানে একটা ছোট্ট মেয়ে কোথা থেকে আসবে? আমি চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, খালি ক্ষেত, গাছ আর অন্ধকার। কোনোভাবেই কেউ আড়ালে লুকিয়ে থাকতে পারে না। মনে সাহস এনে ডাক দিলাম, তুমি কোথায়? সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমার আম্মি বলে আপনি ঠিক হয়ে যাবেন। আমি আরো বিভ্রান্ত হয়ে গেলাম। এর মানে কি? তার মা কোথায়? সে কে? যত বেশি ভেবেছি তত বেশি অস্থির হয়ে উঠেছি। অপেক্ষা করলাম, হয়তো আবার কিছু বলবে, কিন্তু না, শুধু নীরবতা আর সেই রহস্যময় শুনশান পরিবেশ। হঠাৎ আমার মনে হলো কেউ যেন একেবারে আমার পাশেই দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে
আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। ভয়ানক অনুভূতি, যেন কোনো অদৃশ্য সত্তা আমার আশেপাশে। আমার ঘাড়ের পেছনে হঠাৎ যেন কেউ নিঃশ্বাস ফেলল। সেই বাতাস আমি স্পষ্ট অনুভব করলাম। আমার গা শিউরে উঠল, শরীরের লোম দাঁড়িয়ে গেল, বুকের ভেতর হৃৎপিণ্ড প্রচণ্ড জোরে ধকধক করতে লাগলো। আমি চারপাশে বারবার তাকালাম, কেউ নেই, কিন্তু সেই অনুভূতি রয়ে গেল। মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে, আমার ওপর নজর রাখছে। আমি ভয় সামলে সিগারেটটা শেষ করলাম, মাটিতে পা দিয়ে নিভিয়ে দিলাম। সিদ্ধান্ত নিলাম, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। দ্রুত ট্রাকে উঠে ইঞ্জিন স্টার্ট করলাম এবং আবার মেইন হাইওয়ের দিকে রওনা হলাম। ট্রাক রাস্তায় উঠতেই মনে হলো বুকের চাপ কমে গেছে, সেই অস্থিরতা ধীরে ধীরে সরে যাচ্ছে। যেমন আমি আবার ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিতে শুরু করলাম এবং হাইওয়েতে ঢুকলাম, তেমনি আমার ভয় এবং অস্থিতি ধীরে ধীরে কমতে থাকলো। একটি সমস্যার সমাধান হওয়ার আগেই আরেকটি সমস্যা এসে হাজির হলো। আমার ড্যাশবোর্ডের মিটারে লো ফুয়েল ওয়ার্নিং সাইন জ্বলে উঠল। নিজেকে নিয়ে আমি অনেক রেগে গেলাম। যদিও আমি আগেই ঠিক করে নিয়েছিলাম যে পরবর্তী স্টপে ফুয়েল ভর্তি করব, কিন্তু সেই স্টপ ইতিমধ্যেই পেছনে চলে গিয়েছিল। সুইরেট মার্কে ছিল এবং আমি জানতাম ফুয়েল ছাড়া বেশি দূর যেতে পারবো না। এখন কয়েক মাইলের পথ খুব কঠিন হয়ে গেল, কারণ ট্রাক যত চলছিল সুই ক্রমে নিচে নামছিল। ইঞ্জিন হিকচিক করতে লাগলো এবং আমার বুকে অস্থিরতা অনুভূত হলো। কিন্তু যখন আমি হতাশ হতে চললাম, দূরে ট্রাক স্টপের লাইট দেখতে পেলাম। আমি গভীর নিঃশ্বাস নিয়ে স্বস্তি পেলাম। ট্রাকটি ফুয়েল পাম্পের দিকে ধাবিত করলাম। ইঞ্জিন হিকচিক করতে করতে ফুয়েল লাইনের কাছে পৌঁছালাম। নিজের নিঃশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম, কারণ আমি প্রায় বিপদ থেকে রক্ষা পেলাম। কোনো বনে ট্রাক বন্ধ হয়ে যেত, ফুয়েল শেষ হয়ে যেত এবং তখন থেকে আমার জন্য দীর্ঘ যাত্রা কঠিন হতো। ফুয়েল ভর্তি করার পর আমি ট্রাক স্টপের এক কোণে গিয়ে ট্রাক থামিয়ে শুয়ে পড়লাম। সেই ট্রাক স্টপও সম্পূর্ণ শূন্য। হঠাৎ ট্রাকের কাছে থেকেই একটি শব্দ শুনতে পেলাম, ঠিক সেই একই ছোট মেয়ের কণ্ঠ। আমি চমকে গিয়েছিলাম, কারণ এত দূর যাওয়ার পরও সেই মেয়ের কণ্ঠ আসছিল। এটা সত্যি ভয়ঙ্কর ছিল। আমি যখন ট্রাকের বাইরে দেখলাম, সেই নির্জন স্থানে যেখানে ট্রাক স্টপের আলো সীমিত ছিল, সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে হেসে উঠেছিল। আমি এখন লোকেশন পরিবর্তন করেছি, কিন্তু সেই মেয়ে যার কণ্ঠ আগে দূরে থেকে আসছিল, এখন এখানে কিভাবে পৌঁছালো? আমার মন অস্থির হয়ে গেল। সে হেসে উচ্চস্বরে বলছিল, আমার মা বলে তুমি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ও আল্লাহ, এর মানে কি? আমার সাথে এমন কোনো অঘটন ঘটেনি এবং আমি তার কোনো অর্থই বুঝতে পারছিলাম না। আমি ট্রাক আবার চালু করলাম এবং সেখান থেকে চলে এলাম। পরে কোনো জনবসতি এলাকায় পৌঁছে আমি শৃঙ্খলভাবে ঘুমাতে পারলাম। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ। পরবর্তী ঘটনার দিকে বাড়ানো যাক। আমার নাম গোলাম শহবীর মুঘল। আমি আপনার পুরনো সাবস্ক্রাইবার এবং ফ্যান। আমার ভাই চক্রভাল জেলার ধনকুমার গ্রামের। আমি 32 বছর ধরে স্পাইনাল ইনজুরির কারণে বিছানায় আছি। আমি পাকিস্তান আর্মিতে ছিলাম। 11 জানুয়ারি 1993 সালে ড্যাডিকোটল স্থলে একটি দুর্ঘটনা ঘটে। তখন আমার বয়স 26 বছর এবং 26 দিন। বর্তমানে আমি রাওয়ালপিন্ডিতে বড় ভাই মিস্ত্রি খানের কাছে আছি। ভাতিজা এবং তার স্ত্রী সন্তানরা আমার খুব খিদমত করেন। কোনো অভিযোগের সুযোগ নেই। আল্লাহ তাদের উপর সদা কৃপা বর্ষিত করুন, আমিন। আমি আগে যতগুলো ঘটনা আপনাকে পাঠিয়েছি তার মধ্যে একটিকে ছাড়া বাকি সব আমি আমার পরিবারের সাথে শেয়ার করেছি। আপনার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে এবং আপনার পিতামাতাকে নিরাপদ রাখুন এবং আপনাকে সফলতা দান করুন, আমিন। এই ঘটনা আমাদের মা জান মরহুমা আমাদের বড় ভাই আমির খান
সাহেবের সঙ্গে ঘটে যাওয়া এক অভিজ্ঞতা শুনিয়েছিলেন যখন তিনি 17 কি 18 বছর বয়সী ছিলেন এবং বড় ভাই মিস্ত্রি খান থেকে ছোট ছিলেন। এই ঘটনা এখন আমার ভাই উমর খান নিজ গ্রামেরই বাস করছেন। তিনি ছোটবেলা থেকেই চাচা জানের কাছে ছিলেন, কারণ আমাদের চাচা চাচির কোনো সন্তান ছিল না। চাচা নওয়াজ এবং চাচি এখন এই দুনিয়ায় নেই। আমার ভাই আমির খান পড়াশোনায় খুব আগ্রহী ছিলেন না, তাই নিজে বেশি কিছু শিখতে পারেননি, কিন্তু নিজের সন্তানদের ভালো শিক্ষা দিয়েছেন। ভাইজান স্কুলে যেতেন, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকতে পারতেন না, তাই পড়াশোনায় বেশি এগোতে পারেননি। এবার ঘটনার দিকে চলি। আমাদের চাচা যান কৃষিকাজ করতেন। তাদের অনেক গবাদি পশু ছিল এবং আল্লাহর রহমতে খুব সুখী ছিলেন। ভাই যখন বড় হয়েছিলেন, চাচার কাজগুলোতে সাহায্য শুরু করলেন এবং সব দায়িত্বের কাজ শিখে নিলেন। এরপর চাচা যান অনেক সহজ হয়ে গেলেন এবং স্বস্তিতে ছিলেন, কারণ সেই সময়ের গ্রামের শৌচাগারের কোনো ব্যবস্থা ছিল না, তাই ঘর থেকে কিছু দূরে যেতেই হতো। আমাদের ঘর থেকে একটু দূরে একটি লম্বা ও বড় পাহাড় ছিল, যা এখনও আছে এবং আমাদের ঘর থেকে শুধু দেখা যায়। তার পেছনে এমন একটি এলাকা ছিল যেখানে ছোট বড় গাছ, ঘন ঝোপঝাড় এবং উঁচু নিচু জায়গা ছিল। এখন সেই জায়গা এখন আর আগের মতো নেই, অনেক কিছু পরিবর্তিত হয়েছে। আমরা শৌচাগারের জন্য সেখানে যেতাম। মাজান বলেন, একদিন দুপুরে ভাই যখন শৌচাগারের জন্য গেলেন এবং ফিরে এলেন, তখন তার অবস্থা অদ্ভুত ছিল। চোখ লালচে, সবাইকে ঘুরে ঘুরে দেখছিলেন এবং দেওয়ালের পাশে চেয়ারে বসে পড়লেন। হঠাৎ ভাইয়ের গম্ভীর কণ্ঠ শোনা গেল। চাচি বুঝে গেলেন ভাইয়ের উপর কোনো অদৃশ্য শক্তি প্রভাব ফেলেছে। তিনি শান্ত স্বরে বললেন, কি লাগবে? ভাই ভয়ঙ্কর কণ্ঠে উত্তর দিলেন, যত রুটি আছে সব নিয়ে আসো এবং লস্যিও নিয়ে আসো। রাতে যে মাংস তৈরি হয়েছিল তাও নিয়ে আসো, দ্রুত করো। চাচি যখন এগুলো নিয়ে এলেন, ভাই খাবার খেতে শুরু করলেন, যেন বহুদিন ধরে ক্ষুধার্ত ছিলেন। তখন গ্রামের তন্দুরের রুটি বড় ও ভারী হতো। তিনি একটি রুটির 3-4 খণ্ড করে সালন ও লস্যি খেতে শুরু করলেন। সব খাবার শেষ করার পর হঠাৎ চেয়ারে ধরফর করে পড়ে গেলেন। চাচি মাথা ধরেন, এরপর উঠেই মাকে ডেকে আনলেন। কিছুক্ষণ পর চাচা নওয়াজ এবং ছোট চাচা হায়াত মুহাম্মদও উপস্থিত হলেন। আমার বাবার 3 ভাই ও 1 বোন ছিলেন এবং আমার বাবা সবচেয়ে বড়। আমার বাবা ও বড় চাচা মোহাম্মদ নওয়াজ এখন এই দুনিয়ায় নেই। আল্লাহ পাক তাদের মর্যাদা উঁচু করুন, আমিন। ভাই সবাইকে একত্র দেখে অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। তিনি চেয়ার তুলে রান্নাঘরে ছুঁড়ে ফেললেন এবং হইচই শুরু করলেন। সবাই মিলে কন্ট্রোল করার চেষ্টা করলো এবং একটি চারপাইয়ে শুয়ে হাত পা বেঁধে দেওয়া হলো, কারণ তিনি জোর করে উঠতে ও পালাতে চাইছিলেন। দান ভাই কখনো কখনো এমন পরিস্থিতিতে থাকতেন যে বেঁধেও রাখা যেত না, তাই ধরে রাখতে হতো যেন নিচে পড়ে না যান। এজন্য চারপাইয়ের চারপাশে আরও 2টি চারপাই রাখা হতো, যাতে তাকে নিচে পড়া থেকে রক্ষা করা যায়। যখন সেই শক্তি যা কিছু ছিল তাদের ছেড়ে যেত, তখন তিনি কারো সঙ্গে কথা বলতেন না। কেউ প্রশ্ন করলে তিনি শুধু হ্যাঁ বলতেন। সবাই চেষ্টা করছিল জানার যে তার সঙ্গে কি ঘটেছে বা তিনি কি দেখেছেন। এটা নিশ্চিত ছিল যে তার অবস্থার পেছনে কোনো অদৃশ্য শক্তি বা জিনের প্রভাব ছিল। একদিন এমনই কথা চলছিল যখন মা বললেন, বাবা তোমার কি হয়েছে? কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, আমার কিছুই বোঝা যাচ্ছে না। একদিন ভাই যখন চাচার বাড়িতে পশুকে খাবার খাওয়াচ্ছিলেন, তখন একটি বাছুর যা আলাদা ছিল তাকে টক্কর মেরে কাঁধে আঘাত করল এবং তিনি একপাশে পড়ে গিয়েছিলেন। যা দেখে ভাই ক্ষিপ্ত হয়ে বাছুরকে মারার জন্য এগিয়ে গেলেন। বাছুর আগে ভয় পেল, তারপর ছুটে গেল। মনে হচ্ছিল বাছুরই ভাইয়ের মধ্যে সেই ভয়ঙ্কর শক্তি দেখতে পেয়েছে। বাড়িতে সবাই বুঝে গেল যে ভাইয়ের উপর জিনের প্রভাব পড়েছে। সবাই মিলিত হয়ে ভাইকে ধরে চারপাইয়ে বসিয়ে দিল। কিছুক্ষণ তাকে মুক্ত করতে চেষ্টা করা হলো। এরপর দোয়া ও আয়াত পড়া হলো। কিছুক্ষণ দোয়া ও আয়াত পড়ার পর তিনি আরামে বসতে পারলেন। তবে সেই শক্তি এখনো দূরে যায়নি। সবাই চেষ্টা করছিল জানতে যে এই শক্তি কেন কষ্ট দেয়, এটি কিভাবে ক্ষতি করেছে। শেষ পর্যন্ত জানা গেল যে এটি আমাদের একটি শিশুর উপর পা ফেলেছিল।
এবং তার পা ভেঙে দিয়েছিল। এটা শুনে সবাই অনুনয় বিনয় করলো এবং বলল, দয়া করে মাফ করো, আমরা দুঃখিত। সে শাস্তি দিবেই। শাস্তি দেওয়ার পর আমি ভাববো এটি ছাড়বো কিনা। তারপর ভাই আবার চারপাইয়ে পড়ে গেলেন এবং সেই জিন চলে গেল। পরে ভাইয়ের কাঁধ ও মাথায় তীব্র ব্যথা শুরু হলো, তাই সবাই তার কাঁধ ও মাথা চাপা শুরু করলো। অনেকক্ষণ পর তিনি আরামে আসলেন। ভাইকে একা রাখা যেত না, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। একদিন বাবা মসজিদ থেকে বের হচ্ছিলেন। একজন মানুষ বললেন, আপনি আপনার ছেলে সুলতান বউ দরবারে নিয়ে যান, ইনশাআল্লাহ সে পুরো ঠিক হয়ে যাবে। সবাই এই কথা মেনে প্রোগ্রাম বানাতে শুরু করলো, কারণ যখন জিন আসে 2-3 জনের সাহায্যে তাকে কাবু করা যায় না। প্রোগ্রাম তৈরি করে বাবা ও চাচা নওয়াজ এবং আমাদের কাজিন ছোট চাচা হায়াতের ছেলে মিলিত হয়ে তাকে নিয়ে যাবেন। সকালবেলা যাত্রা শুরু করতে হবে, কারণ তখন গ্রামের চেকওয়াল পর্যন্ত শুধুমাত্র একটি সরকারি বাস চলতো, যা ফজরের নামাজের পর যেত। সন্ধ্যায় প্রোগ্রাম চলাকালীন বড় ভাই মিস্ত্রি খান, যে আর্মিতে ছিলেন, করাচি থেকে 15 দিনের ছুটিতে এলেন। তার আগমনে সবাই খুশি হলো, কারণ এবার আরো সহজ হবে। তার আগমনে বাবাকে বলা হলো যে এবার ভাই মিস্ত্রি খান সাথে যাবেন। রাতে সবাই ঘুমাচ্ছিল, গরমের কারণে বাইরে ঘুমাতো। ভাই আমির খানের চারপাই দেওয়ালের সাথে লাগানো ছিল, বাকি সবাই তার চারপাশে চারপাই বসিয়ে শুয়েছিল, যাতে রাতের কোনো সময় সে দূরে না চলে যায়। রাতে ঘুমানোর সময় ভাইয়ের ওপর কোনো সময় জিন এসে পড়ল। একপাশে ভাই মিস্ত্রি খান শুয়েছিলেন, সামনে চাচির চারপাই ছিল। সে চারপাই থেকে পা নামাচ্ছিল, তখন তার পা চাচির চারপাইয়ে লাগলো। তার চোখ সম্ভবত সেই সময় খুলল। সে জেগে ভাইকে দেখলো এবং বলল, আমির, শুয়ে থাকো, সকালে যেতে হবে। চাচির কণ্ঠ শুনে যখন সে চাচির দিকে রাগ করে তাকালো, তখন তার চোখ লাল হয়ে গেল। চোখ থেকে অগ্নিশিখা বের হচ্ছিল আর বলল, তোমরা আমার সাথে ভালো কাজ করনি, আমাকে পালানোর পরিকল্পনা করছো, আমি তা হতে দেব না। চাচি চিৎকার শুরু করলো। সবাই একসাথে উঠে বসলো। সবাই ভাইকে ধরে চারপাইয়ে বসিয়ে দোয়া আয়াত পড়তে লাগলো। কিছুক্ষণ পরে ভাই স্বাভাবিক হলো। পরবর্তীতে চাচি যা ঘটেছে তা সবাইকে বলল। তখন সবাই বুঝলো যে প্রথমে ভাইয়ের চোখ স্বাভাবিক থাকতো, শুধু রাগ হওয়ার সময় এবং নিজেকে মুক্ত করতে চেষ্টা করার সময় এমন হয়ে যেত। সকাল হলে গাড়ি ছাড়তে 1 ঘন্টা সময় লাগলো। ভাই সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। তারা জানতেন যে সুলতান বউ কাছে যাবে। তারা খুশি ছিলেন যে সেই বিপদ থেকে মুক্তি পাবে। তারা কাপড় পরিবর্তনের জন্য গেল। কাপড় পরিবর্তন শেষে তারা আতরের বোতল খুঁজতে লাগলো। বোতল না পাওয়ায় চাচিকে ডাকলো, আতর কোথায়? বাইরে সবাই এই নাম শুনে ঘরে দৌড়ালো। তখন বোতল ভাইয়ের হাতে চলে এলো। যখন তিনি ঢাকনা খোলার চেষ্টা করছিলেন, ভাই মিস্ত্রি খান দ্রুত এসে বোতল নিয়ে বললেন, এটি কি করতে যাচ্ছ? ছেড়ে দাও এবং বাইরে নাস্তা করো। ভাই আমির খান কিছুটা রাগ প্রকাশ করে বললেন, আমাকে শুধু আতর লাগাতে দাও। চাচু বললেন, বেটা, এমনও মানুষ আছে যাদের এই আতর ভালো লাগে না এবং তারা খারাপ মনে করবে। ভাই বললেন, ঠিক আছে। কথার সংক্ষেপে গাড়ি চলতে লাগলো। পথে কোনো সমস্যা আসেনি। গন্তব্যে পৌঁছে পীর সাহেব হাজিরা করালেন। জিন বলল, আমার শিশুর পা ভেঙেছে, তাই আমি প্রতিশোধ নেব এবং তাকে জীবিত ছাড়ব না। পীর সাহেব বললেন, এখন তুমি কিছু করতে পারবে না, নিজের জন্য ভাবো, এটি আমার আশ্রয়ে আছে। তোমাদের নিজের শিশুর নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত, তাই মানুষের জন্য বোর্ড লাগাতে হবে, এখানে আসা নিষিদ্ধ। এটি না হলে মানুষ আপনাদের দেখতে পারবে না, কিন্তু তুমি আমাদের দেখতে পারো, তাই রাস্তা সরো। আমি বলছি, এখন তোমাকে মুক্ত করি, না হলে তুমি এখান থেকে জীবিত বের হতে পারবে না। চিন্তা করো, তুমি কি আবার শিশুর কাছে ফিরে যেতে চাও, নাকি এখানেই থাকতে চাও? এটি শুনে ভাই আমির খানের ভিতর থেকে জিনের রাগ অনেকটা কমে গেল এবং বলল, ঠিক আছে, আমি তাকে ছেড়ে দিচ্ছি, তবে সে প্রতি বছর এখানে দরবারে হাজির হবে এবং যেখানে আমার শিশুর পা ভাঙলো সেখানে একটি ছাগলও ছেড়ে যাবে। চাচু বললেন, ঠিক আছে, আমরা মেনে নিয়েছি। পীর সাহেব বললেন, এখন তুমি যাও এবং প্রতিশ্রুতি দাও যে আর কখনো ফিরে আসবে না। জিন প্রতিশ্রুতি দিল এবং চলে গেল। একটু ধাক্কা খাইলেন, মাটিতে বসে পিছনে পড়ে গেলেন ভাই। এরপর পীর সাহেব বললেন, এখন সে মুক্ত, তবে আমি একটা তাবিজ দিচ্ছি, 6 মাস পর্যন্ত গলায় পরে রাখতে হবে।
শুধু গোসলের সময় নামাতে হবে, তারপর দ্রুত আবার পরে নিতে হবে। বেশি সময় নামালে এটি আবার ফিরে আসবে, তাই খেয়াল রাখতে হবে। চাচা বললেন ঠিক আছে পীর সাহেব। এরপরে পীর সাহেব দমদান করলেন এবং তাবিজ দেওয়ার পর বললেন, এখন আপনি যেতে পারেন, আল্লাহ খায়ের করবেন। পরের দিন সকালে ঘর থেকে সেই জায়গায় যেখান থেকে ভাই আমির খান সঙ্গে ঘটনা ঘটেছিল সেখানে পৌঁছে দেওয়া হলো একটি ছাগলকে, এবং ছাগলটি একটি ঝোপের দিকে এগিয়ে গেল এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সবাই হতবাক হয়ে বাড়ি ফিরে এলো। এবার সব ঠিক হলো। ভাই আমির খান নিয়ম অনুযায়ী কাজ করতে লাগলেন। 5-6 দিন পার হলে ভাই আমির খান কোনো কাজের জন্য গিয়েছিলেন। তারা আমাদের পরিচিত লোকও ছিলেন। গ্রামের সঙ্গে তাদের এবং আমাদের সম্পর্ক ছিল। আমরা একে অপরের ঘরে যাতায়াত করতাম। 2 গ্রামের মধ্যে প্রায় 1.5-2 কিলোমিটারের দূরত্ব ছিল। একদিন তারা বাড়িতে ফিরে এলো, গোসল করে প্রস্তুত হলো, খাবার খেয়ে আবার বাড়ি চলে এলো। তারা জোহরের সময় বাড়ি পৌঁছালো, কিছুক্ষণ বিশ্রাম নিল, পানি খেলো এবং চারপাইয়ে বসে বলল, চাচি চা খেতে মন চাচ্ছে, 1 কাপ চা দাও। চাচি চা তৈরি করে নিয়ে এলো। ভাই চা হাতে নিলেন, দূরে ছুঁড়ে দিল এবং রাগ করে বলল, এটা কি চা এবং এত গরম? অর্থাৎ জিন আবার ফিরে এসেছে। ভাই আমির খান জিনের উপস্থিতি অনুভব করে জিনিসপত্র ছুঁড়ে ফেলা এবং ভাঙা শুরু করলো। সবাই চিন্তিত হয়ে গেল, কেউ বুঝতে পারছিল না এবার কি হবে। ভাই মিস্ত্রি খান তাকে কষ্টে সামলালেন। সবাই মিলিত হয়ে চারপাইয়ে শুয়েছে এবং বেঁধে রাখলো। চারপাশে অতিরিক্ত চারপাইও বসানো হলো, যাতে যদি তারা জোর করে চেষ্টা করে তবে নিচে না পড়ে। সবাই মিলিত হয়ে কিছু না কিছু পড়তে লাগলো। কিছুক্ষণ পরে শান্ত হওয়ার পর চাচা যান জিজ্ঞেস করলেন, এখন কেন ফিরে এসেছে? এটি কি করেছে? ভাই রাগে বললেন, তোমরা কি অন্ধ সব দেখছো না? গলায় তাবিজ কোথায় আছে? সবাই দেখলো যে ভাইয়ের গলায় তাবিজ নেই। এটি দেখে সবাই মাথা ধরলো। চাচা বললেন, তুমি যাও, আমরা জিজ্ঞেস করি যে এটি কোথায় রেখেছে। তিনি বললেন ঠিক আছে। এরপর তিনি চলে গেলেন। সচেতন হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলো। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, আমার কিছুই মনে নেই। সবাই বলল, শান্তভাবে মনে করো, ইনশাআল্লাহ মনে আসবে। রাতও কেটে গেল, কিন্তু ভাইয়ের মনে আসেনি। শুধু বললেন, আমি সেখানে কাপড় পরিবর্তন করেছি, খেয়েছি এবং ফিরে এসেছি। সবাই চিন্তিত হলো, এখন কি হবে? দুপুরের খাবারের পর হঠাৎ আমার ভাই আমির খানের উপর জিন এসে পড়ল। চাচা বললেন, তার তো মনে নেই, তবে আমার সাক্ষী সুলতান বউ কাছে নিয়ে যাব। তিনি বললেন, তোমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই, আমি বলতে পারি তাবিজ কোথায়, তবে আনতে তোমাদের হবে। এরপর বললেন, যেখানে আমি গোসল করেছি তাবিজ খুলে রেখেছিলাম সেখানে, কিন্তু ফিরে তুলে আনতে পারিনি, শুধু সেখানে ভুলে গিয়েছিলাম। আমি এটিকে আপনার পরিচিত লোকের ঘরে একটি পিলারের মধ্যে, যেখানে একটি ইট ফাঁকা ছিল, সেখানে রেখেছি। এরপর চলে গেল। ভাই শক হয়ে গেল এবং স্বাভাবিক হলো। তাবিজ কোথায় গেছে জানতে জিজ্ঞেস করা হলো। তিনি বলতে পারলেন না। ভাই মিস্ত্রি খান বললেন, তুমি ফিরে আসার আগে গোসল করেছিলে? আমির খান বললেন, হ্যাঁ, আমি তাবিজ হয়তো সেখানে রেখে এসেছি, তারপর তুলিওনি। চাচা বললেন, বেটা মিস্ত্রি, ফিদা সাহেবের ঘরে যাও এবং গিয়ে তাবিজটা নিয়ে আসো। মিস্ত্রি খান দ্রুত উঠলেন এবং কোনো সময় নষ্ট না করে রওনা দিলেন। যে জায়গায় সেই জিন জানিয়েছিল ঠিক সেই জায়গা থেকে তাবিজ পাওয়া গেল এবং 1.5 ঘন্টা আগে ভাইও ফিরে এলেন। এরপর ভাইয়ের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। জিনও আর ফিরে আসেনি। 6 মাস পর্যন্ত তাবিজ পরে রাখলেন। তারপর সাক্ষী সুলতান পৌঁছে গেলেন। পীর সাহেব তাবিজ নিজের কাছে রাখলেন এবং বললেন, প্রতি বছর এখানে আসার দরকার নেই। ভাই আমির খান এখন গ্রামে রয়েছেন, সন্তানদের সঙ্গে সুখে আছেন। সুগারের রোগী, আল্লাহ পাক তাদের সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ হাফেজ। সকল শ্রোতাদের অনুরোধ, যখনও বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং কোনো দোয়া মনে না আসে, তখন প্রথমে আউজুবিল্লাহ পড়ে উচ্চস্বরে বলুন, যদি কেউ থাকে এখান থেকে চলে যাও। আশা করি আমার এই সত্য ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ইউটিউব পরিবারের সঙ্গে শেয়ার করুন। এরপর তারা ভাইয়ের জন্য অনেক দোয়া করেছেন। অনেক অনেক ধন্যবাদ। লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো পছন্দ হলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করুন। এতে আপনি আমার ইউটিউব চ্যানেলের অংশ হয়ে যাবেন। এবং যদি আপনি আমার আগের ঘটনাগুলো না শুনেন, অবশ্যই শুনবেন। আমার পক্ষ থেকে ব্যক্তিগত সুপারিশ। নিজের খেয়াল রাখবেন, দোয়ায় মনে রাখবেন। আমাকে অনুমতি দিন। দেখা হবে আরেকটি আকর্ষণীয় ঘটনায়।
আল্লাহ হাফেজ।